সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন সৈয়দ মুজতবা আলী রচিত দেশে বিদেশে বইটির ৬ষ্ঠ পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। ভোরবেলা ঘুম ভাঙল আজান শুনে। নামাজ পড়ালেন বুখারার এক পুস্তিন সওদাগর। উৎকৃষ্ট আরবি উচ্চারণ শুনে বিস্ময় মানলুম যে তুর্কিস্তানে এত ভালো উচ্চারণ টিকে রইল কি করে। বেতারওয়ালাকে জিজ্ঞাসা করাতে তিনি বললেন, আপনি নিজেই জিজ্ঞাসা করুন না। আমি বললুম, যদি কিছু মনে করেন। আমার এই সংকোচে তিনি এত আশ্চর্য হলেন যে বুঝতে পারলুম খাস প্রাচ্য দেশে অচেনা অজানা লোককে যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে বাধা নেই। পরে জানলুম, যার সম্বন্ধে কৌতূহল দেখানো হয় সে তাতে বরঞ্চ খুশিই হয়। মোটরে বসে তারই খেই তুলে নিয়ে আগের রাতের অভিজ্ঞতার জমা খরচা নিতে লাগলুম। গ্রেট ইস্টার্ন পান্থশালা, আফগান সরাইও তাই। সরাইয়ের আরাম ব্যারাম তো দেখা হলো, গ্রেট ইস্টার্ন গ্র্যান্ডেরও খবর কিছু কিছু জানা আছে। মার্কস না পড়েও চোখে পড়ে যে সরাই গরিব, হোটেল ধনী। কিন্তু প্রশ্ন, তাই দিয়ে কি সব পার্থক্যের অর্থ করা যায়? সরাইয়েও জন আস্টেক এমন সওদাগর ছিলেন যারা অনায়াসে গ্রেট ইস্টার্নে সুইট নিতে পারেন। তাদের সঙ্গে আলাপচারি হয়েছে। গ্রেট ইস্টার্নের বড় সাহেবদেরও কিছু কিছু চিনি। কিন্তু আচার ব্যবহারে কি ভয়ঙ্কর তফাত! এই ৮ জন ধনী সওদাগর ইচ্ছে করলেই একত্র হয়ে উত্তম খানাপিনা করে জুয়োয় ২০০-৪০০ টাকা এদিক ওদিক ছড়িয়ে দিয়ে রাত কাটাতে পারতেন। চাকর বাকর সন্ত্রস্ত হয়ে হুজুরদের হুকুম তালিম করত। সরাইয়ের ভিখিরি ফকিরদের তো ঠেকিয়ে রাখতই, সাধু সজ্জনদের সঙ্গেও এদের কোনো যোগাযোগ হতো না। পৃথক হয়ে আপন আপন দৃঢ়দরদ স্তম্ভে এরা তো বসে থাকলেনই না, ৮ জনে মিলে খানদানি গোঠও এরা পাকালেন না। নিজ নিজ পণ্যবাহিনীর ধনী গরিব আর ৫ জনের সঙ্গে এদের দহরম মহরম আগের থেকেই ছিল। তার উপরে সরাইয়ে আসন পেতে জিরিয়ে জুড়িয়ে নেওয়ার পর তারা আরও ৫ জনের তত্ত্বতাবাস করতে আরম্ভ করলেন। তার ফলে হরেক রকমের আড্ডা জমে উঠল। ধনী গরিবের পার্থক্য জামা কাপড়ে টিকে থাকলো বটে, কিন্তু কথাবার্তায় সেসব তফাৎ রইল না। ২-৪টে মোসাহেব ইয়াসম্যান তো ছিল, সন্দেহ নেই। তা সেই গরিব আড্ডা সর্দারেরও থাকে। ব্যবসা বাণিজ্য, তত্ত্বকথা, দেশ বিদেশের রাস্তাঘাট, গিরিসংকট, ইংরেজ রুশের মন কষাকষি, পাগলা উট কামড়ালে তার দাওয়াই, সর্দারজির মাথায় ছিট, সব জিনিস নিয়েই আলোচনা হলো। গরিব ধনী সকলেরই সকল সমস্যা আড্ডার দয়ে মজে কখনো ডুবল কখনো ভাসল। কিন্তু বাকচতুর গরিবও ধনীর পোলাও কালিয়ার আশায় বেশরম বাদর নাচ নাচল না। ঝগড়া কাজিয়াও আড্ডার চোখের সামনের চাতালে হচ্ছে। কথাবার্তার খোঁচাখুঁচিতে যতক্ষণ উভয় পক্ষ সন্তুষ্ট, ততক্ষণ আড্ডা সেসব দেখেও দেখে না, শুনেও শুনে না। কিন্তু মারামারির পূর্বাভাস দেখা দিলেই কেউ না কেউ মধ্যস্থ হয়ে বখেড়া ফয়সালা করে দেয়। মনে পড়ল বায়োস্কোপের ছবি। সেখানে ২ সাহেবে ঝগড়া লাগে, আর ৫ জনে হটে গিয়ে জায়গা করে দিয়ে গোল হয়ে দাঁড়ায়। ২ সাহেব তখন কোট খুলে ছুঁড়ে ফেলেন, আর সকলের দয়ার শরীর। কোটটাকে ধুলোয় গড়াতে দেন না, লুফে নেন। তারপর শুরু হয় ঘুষোঘুষি, রক্তারক্তি। ৫ জন বিনা টিকেটে তামাশা দেখে, আর সমস্ত বর্বরতাটাকে অন্য লোকের নিতান্ত ঘরোয়া ব্যাপার নাম দিয়ে ক্ষীণ ও বিবেক দংশনে প্রলেপ লাগায়। সরাইয়ে কারো কোনো নিতান্ত ঘরোয়া ব্যাপার নেই, তাই পার্সোনাল ইডিওসিনক্রেসি বা খেয়াল খুশির ছিট নিয়ে কেউ সরাইয়ে আশ্রয় নেয় না। অথবা বলতে পারেন, সকলেই যে যার খুশি মতো কাজ করে যাচ্ছে। আপনি আপত্তি জানাতে পারবেন না, আর আপনিও আপনার পছন্দ মতো যা খুশি করে যাবেন, কেউ বাধা দেবে না। হাতাহাতি না হলেই হলো। তাতে করে ভালো মন্দ দুই হয়। একদিকে যেমন গরম, ধুলো, তৃষ্ণা সত্ত্বেও মানুষ একে অন্যকে প্রচুর বরদাস্ত করতে পারে, অন্যদিকে তেমনি সকলেই সরাইয়ের কুঠুরি চত্বর নির্মমভাবে নোংরা করে। একদিকে নিবিড় সামাজিক জীবনযাত্রা, অন্যদিকে ব্যক্তিগত স্বাধীনতার চূড়ান্ত বিকাশ। অর্থাৎ কমিউনিটি সেন্স আছে, কিন্তু সিভিক সেন্স নেই। ভাবতে ভাবতে দেখি সরাইয়ে এক রাত্রি বাস করেই আমি আফগান তুর্কমান সম্বন্ধে নানা রকম মতবাদ সৃষ্টি করতে আরম্ভ করেছি।
হুঁশিয়ার হয়ে ভিতরের দিকে তাকানোও বন্ধ করলুম, কিন্তু বাইরের দিকে তাকিয়েই দেখব আর কি, সেই আগের দিনকার জনপদ বা জনশূন্য শিলাপর্বত। সর্দারজিকে বললুম, রাত্রিরে যখন গা বেরোচ্ছিল তখন একটু সুপুরি পেলে বড় উপকার হতো, কিন্তু সরাইয়ে পানের দোকান তো দেখলুম না। সর্দারজি বললেন, পান কোথায় পাবেন বাবু সাহেব? পেশাওয়ারেই শেষ পানের দোকান, তার পশ্চিমে আফগানিস্তান, ইরাক, ইরানের কোথাও পান দেখিনি। পল্টনে ড্রাইভারি করার সময় এসব দেশ আমার ঘোরা হয়ে গিয়েছে। পাঠানো তো পান খায় না, পেশাওয়ারের পানের দোকানের গ্রাহক সব পাঞ্জাবি। তাই তো মনে পড়ল, কলুটোলা জাকারিয়া স্ট্রিটে হোটেলের গাড়ি বারান্দার বেঞ্চে বসে কাবুলিরা শহর রাঙা করে না বটে। আরও মনে পড়ল, দক্ষিণ ভারতে বর্মা, মালয়ে, এমনকি খাসিয়া পাহাড়েও প্রচুর পান খাওয়া হয়, যদিও এদের কেউই কাশী, লখনৌয়ের মতো তরিবত করে জিনিসটার রস উপভোগ করতে জানে না। তবে কি পান অনার্য জিনিস? পান কথাটা তো আর্য, কর্ণ থেকে কান, পর্ণ থেকে পান। তবে সুপারি? কথাটা তো সংস্কৃত নয়। লখনৌয়ে বলে ডলি অথবা ছালিয়া, সেগুলোও তো সংস্কৃত থেকে আসেনি। কিন্তু পূর্ববঙ্গে গুয়া কথাটার গুবাক না গুবাক কি একটা সংস্কৃত রূপ আছে না? কিন্তু তাহলেও তো কোনো কিছুর সমাধান হয় না, কারণ পাঞ্জাব, দোয়াব এসব উন্নাসিক আর্যভূমি ত্যাগ করে খাঁটি গুবাক হঠাৎ পূর্ববঙ্গে গিয়ে গাছের ডগায় আশ্রয় নেবেন কেন? আজকের দিনে হিন্দু মুসলমানের সব মাঙ্গলিকেই সুপারির প্রয়োজন হয়, কিন্তু গ্রীষ্মসূত্রের পরিস্থিতিতে গুবাক মনে তো পড়ে না। তবে কি নিতান্তই অনার্য সুলভ সামগ্রী পূর্ব প্রাচ্য থেকে উজিয়ে উজিয়ে পেশাওয়ার অবধি পৌঁছেছে? সাধে বলি, ভারতবর্ষ তাবক প্রাচ্য সভ্যতার মিলনভূমি। ডেমোক্রেসির জিগির তুলে বড্ড বেশি চেঁচামেচি করাতে দক্ষিণ ভারতের এক সাধক বলেছিলেন, তাহলে সবাই ঘুমিয়ে পড়ো, ঘুমন্ত অবস্থায় মানুষে মানুষে ভেদ থাকে না, সবাই সমান। সেই গরমে বসে বসে তত্ত্বটি সম্পূর্ণ হৃদয়ঙ্গম করলুম। ঝাঁকুনি, ধুলো, কঠিন আসন, ক্ষুধা তৃষ্ণা সত্ত্বেও বেতার কর্তা ও আমার দুজনেরই ঘুম পাচ্ছিল। মাঝে মাঝে তার মাথা আমার কাঁধে ঢলে পড়ছিল, আমি তখন শক্ত হয়ে বসে তার ঘুমে তা দিচ্ছিলুম। তারপর হঠাৎ একটা জোর ঝাঁকুনি খেয়ে ধড়মড়িয়ে জেগে উঠে তিনি আমার কাছে মাফ চেয়ে শক্ত হয়ে বসছিলেন। তখন আমার পালা। শত চেষ্টা সত্ত্বেও ভদ্রতার বেড়া ভেঙে আমার মাথা তার কাঁধে জিড়িয়ে নিচ্ছিল। চোখ বন্ধ অবস্থাতেই ঠান্ডা হাওয়ার প্রথম পরশ পেলুম। খুলে দেখি সামনে সবুজ উপত্যকা, রাস্তার দুদিকে ফসল ক্ষেত। সর্দারজি পরিচয় করিয়ে দিলেন, জালালাবাদ। দক্কার পাশের সেই কাবুল নদীর কৃপায় এই জালালাবাদ শস্য শ্যামল। এখানে জমি বোধ হয় দক্কার মতো পাথরে ভর্তি নয় বলে উপত্যকা রীতিমতো চওড়া। একটু নিচু জমিতে বাস নামার পর আর তার প্রসারের আন্দাজ করা যায় না। তখন দুদিকেই সবুজ আর লোকজনের ঘরবাড়ি। সামান্য একটি নদী ক্ষুদ্রতম সুযোগ পেলে যে কি মোহন সবুজের লীলা খেলা দেখাতে পারে, জালালাবাদে তার অতি মধুর তসবির। এমনকি যে দুটো চারটে পাঠান রাস্তা দিয়ে যাচ্ছিল, তাতে চেহারাও যেন সীমান্তের পাঠানের চেয়ে মোলায়েম বলে মনে হলো। লক্ষ্য করলুম যে পাঠান শহরে গিয়ে সেখানকার মেয়েদের বেপরদামির নিন্দা করে, তারই বৌঝি খেতে কাজ করছে অন্য দেশের মেয়েদেরই মতো। মুখ তুলে বাসের দিকে তাকাতেও তাদের আপত্তি নেই। বেতারকর্তাকে জিজ্ঞাসা করাতে তিনি গম্ভীরভাবে বললেন, আমার যতদূর জানা কোনো দেশের গরিব মেয়েই পর্দা মানে না, অন্তত আপন গায়ে মানে না। শহরে গিয়ে মধ্যবিত্তের অনুকরণে কখনো পর্দা মেনে ভদ্রলোক হবার চেষ্টা করে, কখনো কাজে কর্মের অসুবিধা হয় বলে গায়ের রেওয়াজই বজায় রাখে। আমি জিজ্ঞাসা করলুম, আরবের বেদুইন মেয়েরা? তিনি বললেন, আমি ইরাকে তাদের বিনা পর্দায় ছাগল চড়াতে দেখেছি। থাক উপস্থিত এসব আলোচনা, গোটা দেশটা প্রথম দেখেনি, তারপর রীতি রেওয়াজ ভালো মন্দের বিচার করা যাবে। গাড়ি সদর রাস্তা ছেড়ে জালালাবাদ শহরে ঢুকল।
কাবুলিরা সব বাসের পেট থেকে বেরিয়ে 1 মিনিটের ভিতর অন্তর্ধান। কেউ একবার জিজ্ঞেস পর্যন্ত করলো না বাস ফের ছাড়বে কখন। আমার তো এই প্রথম যাত্রা, তাই সর্দারজিকে শুধালুম, বাস আবার ছাড়বে কখন? সর্দারজি বললেন, আবার যখন সবাই জড়ো হবে। জিজ্ঞেস করলুম, সে কবে? সর্দারজি যেন একটু বিরক্ত হয়ে বললেন, আমি তার কি জানি, সবাই খেয়ে দিয়ে ফিরে আসবে যখন তখন। বেতারকর্তা বললেন, ঠায় দাঁড়িয়ে করছেন কি, আসুন আমার সঙ্গে। আমি শুধালুম, আর সব গেল কোথায়, ফিরবেই বা কখন? তিনি বললেন, ওদের জন্য আপনি এত উদ্বিগ্ন হচ্ছেন কেন? আপনি তো ওদের মালজানের জিম্মাদার নন। আমি বললুম, তা তো নই, কিন্তু যেরকমভাবে হুট করে সবাই নিরুদ্দেশ হলো, তাতে তো মনে হলো না যে ওরা শিগগির ফিরবে। আজ সন্ধ্যায় তাহলে কাবুল পৌঁছবো কি করে? বেতারকর্তা বললেন, সে আশা শিখেই তুলে রাখুন, এদের তো কাবুল পৌঁছবার কোনো তাড়া নেই। বাস যখন ছিল না তখন ওরা কাবুল পৌঁছতো 15 দিনে, এখন 4 দিন লাগলেও তাদের আপত্তি নেই। ওরা খুশি, ওদের হেঁটে যেতে হচ্ছে না, মালপত্র তদারক করে গাধা খচ্চরের পিঠে চাপাতে নামাতে হচ্ছে না, তাদের জন্য বিচুলির সন্ধান করতে হচ্ছে না। জালালাবাদ পৌঁছেছে, এখানে সকলেরই কাকা মামা শালা কেউ না কেউ আছে, তাদের তত্ত্বতাবাস করবে, খাবে দাবে, তারপর ফিরে আসবে। আমি চুপ করে গেলুম। দক্কাতে অফিসারকে বলেছিলুম, আর 5 জনের যা গতি আমারও তাই হবে। এখন বুঝতে পারলুম সব মানুষই কিছু না কিছু ভবিষ্যৎবাণী করতে পারে, তফাৎ শুধু এইটুকু, কেউ করে জেনে, কেউ করে না জেনে। আফগানিস্তানের বড় শহর 5টি: কাবুল, হিরাত, গাজনি, জালালাবাদ, কান্দাহার। জালালাবাদ আফগানিস্তানের শীতকালের রাজধানী, তাই এখানে রাজপ্রাসাদ আছে, সরকারি কর্মচারীদের জন্য খাস পান্থনিবাস আছে। বেতারবাণী যখন বলছেন তখন নিশ্চয়ই আছে, কিন্তু উপস্থিত জালালাবাদের বাজার দেখে আফগানিস্তানের অন্যতম প্রধান নগর সম্বন্ধে উচ্ছ্বসিত হওয়ার কোনো কারণ খুঁজে পেলুম না। সেই নোংরা মাটির দেয়াল, অত্যন্ত গরিব দোকানপাট, সস্তা জাপানি মালে ভর্তি, বিস্তর চায়ের দোকান আর অসংখ্য মাছি। হিমালয়ের চট্টিতে মানুষ যেরকম মাছি সম্বন্ধে নির্বিকার, এখানেও ঠিক তাই। হঠাৎ আখ দেখে চোখ জুড়িয়ে গেল। চৌকো চৌকো করে কেটে দোকানের সামনে সাজিয়ে রেখেছে, তার উপরে দুনিয়ার সব মাছি বসাতে চেহারাটা চালে তিলের মতো হয়ে গিয়েছে। ঘিনপিত ঝেড়ে ফেলে কিনলুম এবং খেয়ে দেখলুম দেশের আখের চেয়েও মিষ্টি। সাধেকি বাবুর বাদশাহ এই আখ খেয়ে খুশি হয়ে তার নমুনা বাদাখশান বুখারায় পাঠিয়েছিলেন। তারপর দেখি নোনা, ফুটি, শশা, তরমুজ। ঘন সবুজ আর সোনালি হলদেতে ফলের দোকানে রঙের অপূর্ব খোলতাই হয়েছে। খুশবাই চতুর্দিক মাত করে রেখেছে। দরদস্তুর না করে কিনলেও ঠকবার ভয় নেই। রপ্তানি করার সুবিধে নেই বলে সব ফলই বেজায় সস্তা। বেতার বার্তা জ্ঞান বিতরণ করে বললেন, যারা সত্যিকার ফলের রসিক তারা এখানে সমস্ত গ্রীষ্মকালটা ফল খেয়েই কাটায়, আর যারা পাঁড় মেওয়াখোর তারা শীতকালেও কিশমিশ, আখরোট, পেস্তা বাদামের উপর নির্ভর করে। মাঝে মাঝে রুটি, পনির আর কচিত কখনো 1 টুকরো মাংস। এরাই সবচাইতে দীর্ঘজীবী হয়। আমি জিজ্ঞেস করলুম, এদের গায়ে বুলেট লাগে না বুঝি? জালালাবাদের ফল তাহলে মন্ত্রপুত বলতে হয়? বেতার বার্তা বললেন, জালালাবাদের লোক গুলি খেতে যাবে কেন? তারা শহরে থাকে, আইন কানুন মানে, হানাহানির কি বা জানে। কিন্তু জালালাবাদের যথার্থ মাহাত্ম্য শহরের বাইরে। আপনি যদি ভূবিদ্যার পাণ্ডিত্য প্রকাশ করতে চান, তবে কিঞ্চিত খোঁড়াখুঁড়ি করলেই আপনার মনস্কামনা পূর্ণ হবে। আপনি যদি নৃতত্ত্বের অনুসন্ধান করতে চান, তবে চারিদিকের নানা প্রকারের অনুন্নত উপজাতি আপনাকে দেদার মাল মশলা জোগাড় করে দেবে। যদি মার্ক্সবাদের প্রাচ্যদেশীয় পটভূমি তৈরি করতে চান, তবে মাত্র এঙ্গেলসের অরিজিন অব দি ফ্যামিলি খানা সঙ্গে নিয়ে আসুন, বাদবাকি সব এখানে পাবেন। জালালাবাদের গ্রামাঞ্চলে পরিবার পত্তনের ভিত, আর 100 মাইল দূরে কাবুলে রাষ্ট্র নির্মাণের গম্বুজ শিখর বিরাজমান।
যদি ঐতিহাসিক হন তবে গান্ধারী, সিকান্দার, বাবুর, নাদিরের বিজয় অভিযান বর্ণনার কতটা খাঁটি কতটা ঝুটা নিজের হাতে যাচাই করে নিতে পারবেন। যদি ভূগোল অর্থনীতির সমন্বয়ে প্রমাণ করতে চান যে 3 ফোঁটা নদীর জল কি করে নব নব মন্বন্তরের কারণ হতে পারে, তাহলে জালালাবাদে আস্তানা গেড়ে কাবুল নদীর উজান ভাটা করুন। আর যদি গ্রিক ভারতীয় ভাস্কর্যের প্রয়াগ ভূমির অনুসন্ধান করেন, তবে তার রঙ্গভূমি তো জালালাবাদের কয়েক মাইল দূরে হাদ্দা গ্রামে। ধ্যানী বুদ্ধ, কঙ্কালসার বুদ্ধ, অমিতাভ বুদ্ধ, যত রকমের মূর্তি চান, গান্ধার শৈলীর যত উদাহরণ চান, সব উপস্থিত। মাটির উপরে কিঞ্চিত, ভিতরে প্রচুর। ঢিপিঢাপা দেখা মাত্র অজ্ঞ লোকেও বলতে পারে। আর যদি আপনি পাণ্ডিত্যের বাজারে সত্যিকার দাও মারতে চান, তবে দেখুন সিন্ধুর পাড়ে মোহেনজোদারো বেরোলো, ইউফ্রেটিস টাইগ্রিসের পাড়ে আসিরীয় ব্যাবিলনীয় সভ্যতা বেরোলো, নীলের পাড়ে মিশরীয় সভ্যতা বেরোলো। এ সবকটাই পৃথিবীর প্রাক আর্য প্রাচীন সভ্যতা। শুনতে পাই নর্মদার পাড়ে ওই রকম একটা দাও মারার জন্য একপাল পণ্ডিত মাথায় গামছা বেঁধে শাবল নিয়ে লেগে গিয়েছেন। সেখানে গিয়ে বাজার কোণঠাসা করতে পারবেন না, উল্টে দেউলে হবার সম্ভাবনাই বেশি। আর যদি নিতান্তই বরাত জোরে কিছু একটা পেয়ে যান, তবে হবেন না হয় রাখাল বাড়ুচ্ছে। একপাল মার্শাল উড়োউড়ি করছে, ছোঁ মেরে আপনারই কাঁচা মাল বিলেত নিয়ে গিয়ে 3 ভলিউম চামড়ায় বেঁধে আপনারই মাথায় ছুঁড়ে মারবে। শোনেননি গুণী বলেছেন, একবার ঠকলে ঠকের দোষ, দুবার ঠকলে তোমার দোষ। তাই বলি জালালাবাদ যান, মোহেনজোদারোর কনিষ্ঠ ভ্রাতার উদ্ধার করুন। তাতে ভারতের গর্ব 12 আনা, আফগানিস্তানের 4 আনা। বিশেষত যখন আফগানিস্তানে কাকচিল নেই, আপনার মেহন্নতের মাল নিয়ে তারা চুরিচামারি করবে না। জানি পণ্ডিত মাত্রই সন্দেহ পিশাচ, আপনিও বলবেন। না হয় মানলুম জালালাবাদের জমির উপরেই শুধু নয়, নিচেও বিস্তর সোনার ফসল ফলে আছে। কিন্তু প্রশ্ন, চতুর্দিক থেকে একদিন ধরে ঝাঁকে ঝাঁকে বুলবুলির পাল সেখানে ঝামেলা লাগায়নি কেন? তার কারণ তো বেতার বাণী বহু পূর্বেই বলে দিয়েছেন। ইংরেজ এবং অন্য হরেক রকম সাদা বুলবুলিকে আফগান পছন্দ করে না। বিশ্বব্রহ্মাণ্ডের পণ্ডিতাম্বরে উপস্থিত যে কয়টি পক্ষী উড্ডীয়মান, তাদের সর্বাঙ্গে শ্বেতকুষ্ঠ, এখানে তাদের প্রবেশ নিষেধ। কিন্তু আপনার রং দিব্য বাদামি, আপনি প্রতিবেশী, আফগান আপনাকে বহু শতাব্দী ধরে চেনে। আপনি না হয় তাকে ভুলে গিয়েছেন। আপনারই জাত ভাই বহু ভারতীয় এখনও আফগানিস্তানে ছোটখাটো নানা ধান্ধায় ঘোরাঘুরি এমনকি বসবাসও করে। আপনাকে আনাচে কানাচে ঘুরতে দেখলে কাবলিওয়ালা আর যা করে করুক, আঁতকে উঠে কোঁতকা খুঁজবে না। তবু শুনবেন না? সাধে বলি, সব কিছু পণ্ড না হলে পণ্ডিত হয় না। মোটর ছাড়ল অনেক বেলায়, কাজেই বেলাবেলি কাবুল পৌঁছবার আর কোনো ভরসাই রইল না। পেশাওয়ার থেকে জালালাবাদ 100 মাইল, জালালাবাদ থেকে কাবুল আরও 100 মাইল। শাস্ত্রে লেখে সকালে পেশাওয়ার ছেড়ে সন্ধ্যায় জালালাবাদ পৌঁছবে, পরদিন ভোরবেলা জালালাবাদ ছেড়ে সন্ধ্যায় কাবুল। তখনই বোঝা উচিত ছিল যে শাস্ত্র মানে অল্প লোকেই। পরে জানলুম একমাত্র মেইল বাস ছাড়া আর কেউ শাস্ত্র নির্দিষ্ট বেগে চলে না। জালালাবাদের আশেপাশে গাঁয়ের ছেলেরা রাস্তায় খেলাধুলো করছে। তারই এক খেলা, মোটরের জন্য রাস্তায় গোলক ধাঁধা বানিয়ে দেওয়া। কায়দাটা নূতন। কাবুলিরা যে আন্ডার মতো শক্ত টুপির চতুর্দিকে পাগড়ি জড়ায়, ছোড়ারা সেই টুপি এমনভাবে রাস্তায় সাজিয়ে রাখে যে হুঁশিয়ার হয়ে গাড়ি না চালালে 2-4টে থেঁতলে দেবার সম্ভাবনা। দূর থেকে সেগুলো দেখতে পেলেই সর্দারজি দাঁড়ি গোফের ভিতরে বিড়বিড় করে কি একটা গালাগাল দিয়ে মোটরের বেগ কমান। কয়েকবার এরকম লক্ষ্য করার পর বললুম, দিন না 2-4টে থেঁতলে, ছোড়াদের তাহলে আক্কেল হয়। সর্দারজি বললেন, ক্ষুধা পানা, এমন কর্ম করতে নেই, আর টায়ার ফাঁসাতে চাইনে। আমি বুঝতে না পেরে বললাম, সে কি কথা, এই টুপিগুলো আপনার টায়ার ছেঁদা করবে কেন? তিনি বললেন, আপনি খেলাটার আসল মর্মই ধরতে পারেননি। টুপির ভিতরে রয়েছে মাটিতে শক্ত করে পোঁতা লম্বা লোহা। যদি টুপি বাঁচিয়ে চলি
তবে গাড়ি বাঁচানো হলো, যদি টুপি থ্যাঁতলাই তবে সঙ্গে সঙ্গে নিজের পায়েও কুড়োল মারা হলো। আমি বললুম, অর্থাৎ ছোকরারা মোটরওয়ালাদের শেখাতে চায় পরের অপকার করিলে নিজের অপকার হয়। সর্দারজি বললেন, ও, আপনার মাথা কি পরিষ্কার। বেতারবাড়ি বললেন, কিন্তু প্রশ্ন, এই মহান শিক্ষা এলো কোথা হতে? আমি নিবেদন করলুম, আপনিই বলুন। তিনি বললেন, ছোড়াদের খেলাতে রয়েছে বৌদ্ধ ধর্মের মহান আদর্শের ভগ্নাবশেষ। জানেন, এককালে এই অঞ্চলে বৌদ্ধ ধর্মের প্রচুর প্রসার প্রতিপত্তি ছিল। আমি বললুম, তাই তো শুনেছি। শুনেছি মানে? একটুখানি ডাইনে হোটেলেই পৌঁছবেন হাতদায়, সেখানে গিয়ে সচক্ষে দেখতে পাবেন কত বৌদ্ধ মূর্তি বেরিয়েছে মাটির তলা থেকে। আপনি কি ভাবছেন সে আমলের লোক নানা রকম মূর্তি জড়ো করে জাদুঘর বানাতো? এ যেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রশ্ন। কনিষ্কের আমলে গান্ধারবাসীরা জাদুঘর নির্মাণ করিত কি না? ফেল মারলুম। কিন্তু বাঙালি আর কিছু পারুক না পারুক, বাজে তর্কে খুব মজবুত। বললুম, কিন্তু কাল রাত্রে সরাইয়ে নিজের জানমাল, থোড়ে মালজান সম্বন্ধে যে সতর্কতার হুঙ্কার শুনতে পেলুম, তাতে তো মনে হলো না প্রভু তথাগতের সাম্য মৈত্রীর বাণী শুনছি। বেতার বার্তা বললেন, ঠিক ধরেছেন। অর্থাৎ বৌদ্ধ ধর্ম হচ্ছে অহিংস শিশু শাবক ও স্ত্রীলোকের ধর্ম, পূর্ণবয়স্ক প্রাণবন্ত দুর্ধর্ষ পুরুষের ধর্ম হচ্ছে ইসলাম। আমি বললুম, বিলক্ষণ। সর্দারজি খানিকক্ষণ গম্ভীর হয়ে থেকে বললেন, আমি তো গ্রন্থ সাহেব মানি, কিন্তু একথা বারবার স্বীকার করব যে এই আধা ইনসান পাঠান জাতকে কেউ যদি ধর্মের পথে নিয়ে যেতে পারে তবে সেই ইসলাম। আমি তো ভয় পেয়ে গেলুম। এইবার লাগে বুঝি। আধা ইনসান অর্থাৎ অর্ধ মনুষ্য বললে কার রক্ত গরম না হয়? কিন্তু বেতারবাণী অত্যন্ত সৌম্য বৌদ্ধ কণ্ঠে বললেন, আপনি বিদেশি এবং আমাদের সকলের চেয়ে বেশি লোকজনের সংস্রবে এসেছেন। তার উপর আপনি বয়সে প্রবীণ। আপনার এই মত শুনে ভারী খুশি হলুম। আমি আরও আশ্চর্য হয়ে গেলুম। কৌতূহল দমন করতে না পেরে গাড়ির ঝড়ঝড়ানির সঙ্গে গলা মিলিয়ে সর্দারজিকে আস্তে আস্তে উর্দুতে শুধালুম, এ কী কাণ্ড! আপনি এর জাত তুলে একে আধা ইনসান বললেন, আর ইনি খুশি হয়ে আপনাকে তসলিম করলেন? সর্দারজি আরও আশ্চর্য হয়ে বললেন, ইনি চটবেন কেন? ইনি তো কাবুলি। আমি আরও 7 হাত জলে। ফের শুধালুম, কাবুলি পাঠান নয়? সর্দারজি তখন আমার অজ্ঞতা ধরতে পেরে বুঝিয়ে বললেন, আফগানিস্তানের অধিবাসী পাঠান, কিন্তু খাস কাবুলের লোক ইরান দেশ থেকে এসে সেখানে বাড়িঘর দৌড় বেঁধে শহর জমিয়েছে। তাদের মাতৃভাষা ফার্সি, পাঠানের মাতৃভাষা পশতু। বেতারের সাহেব পশতু ভাষার এক বর্ণও বোঝেন না। আমি বললুম, তা না হয় বুঝলুম, কিন্তু কলকাতার কাবুলিওয়ালারা তো ফার্সি বোঝে না। তার কারণ কলকাতার কাবুলিরা কাবুলের লোক নয়, তারা সীমান্ত খাইবার বড়জোর চামান কান্দাহারের বাসিন্দা। খাস কাবুলি পারতপক্ষে কাবুল শহরের সীমানার বাইরে যায় না। যে 2-10 জন যায় তারা সওদাগর, তাদেরও পাল্লাম ওই পেশাওয়ার অবধি। এত জ্ঞান দান করেও সর্দারজির আশ মিটল না। আমাকে শুধালেন, আপনি কাবুলিওয়ালা বলেন কেন? কাবুলের লোক হয় হবে কাবুলি, না হয় কাবুলওয়ালা। কাবুলিওয়ালা হয় কি করে? হকচকিয়ে গেলুম। স্বয়ং রবীন্দ্রনাথ লিখেছেন কাবুলিওয়ালা। গুরুকে বাঁচায় কি করে? আর বাঁচাতে তো হবেই, কারণ যদ্যপি আমার গুরু সুরি বাড়ি যায়, তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়। সামলে নিয়ে বললুম, এই যে আপনি যেরকম জওয়াহিরাত বলেন, জওয়াহর হলো এক বচন, জাওয়াহির বহু বচন। জাওয়াহিরে ফের আঁত লাগিয়ে আরও বহু বচন হয় কি প্রকারে? শাঁখ দিয়ে মাছ ঢাকা যায়, কিন্তু মাছ দিয়ে মাছ ঢাকা যায় কি না সে প্রশ্ন অন্য যে কোনো দেশে জিজ্ঞাসা করতে পারেন। কিন্তু পাঠান মুল্লুকের আইন এক খুনের বদলে আরেক খুন।
তাই সে যাত্রা সর্দারজির সামনে ইজ্জত বজায় রেখে ভাড়া কাটাতে পারলুম। অবশ্য দরকার ছিল না, সর্দারজি তখন মোড় নিতে ব্যস্ত। আমি ভাবলুম, ম্যাপে দেখেছি জালালাবাদ থেকে কাবুল সোজা নাক বরাবর রাস্তা, গাড়ি আবার মোড় নিচ্ছে কেন? বেতারবাণী হলো, সেই ভালো, আজ যখন কিছুতেই কাবুল পৌঁছানো যাবে না, তখন নিমলার বাগানেই রাত কাটানো যাক।